আসসালামু আলাইকুম। মিতা মুস্তাফা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, যারা সন্ত্রাসী, গণহত্যার সাথে জড়িত কিংবা যারা দুর্নীতির সাথে জড়িত তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই ধরনের সুযোগ সন্ধানীদের না নিতে নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। দেশে দুর্নীতি এবং ফ্যাসিবাদ থেকে উত্তরণে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব তার নিজস্ব অর্থায়নে পৌর শহরের অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন। যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তর একমাত্র উপায় হচ্ছে একটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে, সেই সরকার দিয়ে দেশ পরিচালনা করতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। ফোনালাপে উভয় নেতা ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। স্থানীয় সময় সোমবার এই ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এই ফোনালাপে চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ায় ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সাথে বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। হোয়াইট হাউসের এই বিবৃতিতে বলা হয়েছে, একটি সমৃদ্ধ, স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। বড়দিন উপলক্ষে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। সকালে রাজধানীর কাকরাইলে চার্চে নিরাপত্তা মহড়া শেষে একথা জানান কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মাসুদ করিম। সিটিটিসি প্রধান বলেন, কাকরাইল সহ ঢাকার সব চার্চ ঘিরেই নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সিটিটিসি বিশেষায়িত সোয়াট টিম, বোম ডিসপোজাল ইউনিট, K9 রোবট নিয়ে নিরাপত্তা মহড়া দেওয়া হচ্ছে। পাশাপাশি এই ইউনিটগুলো নিরাপত্তা দিতে প্রস্তুত থাকবে। এছাড়া পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছে পুলিশ। সেনাবাহিনীও নিরাপত্তার দায়িত্বে আছে। এবারের বড়দিন নিরাপদেই উদযাপন হবে বলে আশা সিটিটিসি প্রধানের। খ্রিস্টান ধর্মাবলম্বীরাও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সকলের সহযোগিতায় উৎসবমুখর পরিবেশেই বড়দিন উদযাপনের আশা খ্রিস্টান ধর্মাবলম্বীদের। গুরুত্বপূর্ণ চার্জগুলো আছে সেগুলোকে নিবিড় পর্যবেক্ষণ করছি। আনন্দঘন পরিবেশে নগরবাসী যেন তাদের এই উদযাপনগুলো করতে পারে, আমরা সেই জন্য সর্বাত্মক চেষ্টা করছি। এবং এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো তথ্য পাইনি যে তাদের প্রতি কোনো হুমকি হতে পারে। তারপরে আমরা সচেতন আছি, যে কোনো বিষয় যেন আমরা মোকাবিলা করতে পারি, সেই জন্য প্রস্তুত আছি আমরা। নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন, আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন চট্টগ্রাম বন্দরের দিকে। বিগত 3 মাসেও চট্টগ্রাম বন্দরে নিলাম গতিশীল না হওয়ায় কাস্টমসের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। আর আগামী ফেব্রুয়ারির মধ্যে বন্দরের কার্যক্রম স্বাভাবিক করার নির্দেশ দেন নৌ পরিবহন উপদেষ্টা। সকালে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা পরিদর্শনের সময় তিনি কাস্টমস কর্মকর্তাদের কর্মকাণ্ডে অসন্তুষ্টির কথা জানান। চট্টগ্রাম বন্দরকে গতিশীল এবং আধুনিকায়ন করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে নৌ উপদেষ্টা বলেন, বন্দরের নিলাম গতিশীল করে বন্দরের ইয়ার্ড খালি করার ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া চাঁদপুরে জাহাজের চালক সহ 7 জনকে হত্যার তদন্ত করা হচ্ছে জানিয়ে তদন্তের পর প্রকৃত ঘটনা প্রকাশ করার কথাও জানান তিনি। এনবিআর বলছে কিছু তারা অকশন করেছে, আমি তো দেখলাম না, এখনও শেড রয়ে গেছে। আজকে বা কালকের মধ্যে বসে একটা সলিড ডিসিশন নিয়ে এটা ক্যান্সেল হয়ে যাবে। যদি কিছু ডকুমেন্ট না থাকে তাহলে ক্যান্সেল করার কিছু নেই, তাহলে টেক ওভার করবে। চাচ্ছি তো দ্রুত এফিসিয়েন্ট পোর্টটাকে এফিসিয়েন্ট করতে। শুরু হয়েছে ঢাকা থেকে খুলনা ও বেনাপোল রুটে নতুন 2 জোড়া আন্তনগর ট্রেনের চলাচল। এর মধ্য দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা, খুলনা, বেনাপোল রুটে ট্রেন চলাচলের দ্বার উন্মোচিত হলো।
নতুন ট্রেন দুটির মধ্যে জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা খুলনা ও রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা বেনাপোল রুটে চলাচল করবে। রেলপথ উপদেষ্টা ফজলুল কবির খান এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কমলাপুর রেল স্টেশনে এই ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। সড়ক পথের পাশাপাশি রেলযোগেও যাওয়া আসার নতুন দিগন্তের উন্মোচন। মাত্র 4.25 ঘন্টায় পদ্মা সেতু হয়ে 172 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে খুলনা ঢাকা যাওয়া আসার সহজ মাধ্যম এখন জাহানাবাদ এক্সপ্রেস। মঙ্গলবার সকাল 6টায় খুলনা রেল স্টেশন থেকে 553 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে 9:45টায় কমলাপুর পৌঁছায় জাহানাবাদ এক্সপ্রেস, যার উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক। খুলনা থেকে এত সহজে ভোগান্তিবিহীন যাত্রায় খুশি যাত্রীরা। এই সাইডের লোক ট্রেন চিনছে যে কিভাবে ট্রেনে ঢাকায় আসা যায়। অনেকদিন থেকে আমাদের ইচ্ছা আমরা ট্রেনে আসবো, প্রথম ট্রেনে উঠবো, সেই আশা আমাদের পূরণ হয়েছে। আমার হাজবেন্ডের গাড়ি আছে, ও নিয়ে আসতে চাইছে, আমি না আজকে প্রথম দিন আমি ট্রেনেই আসবো। অনেক সময় লাগতো ট্রেনে যেতে, তখন তো একটু কষ্ট হতো। এখন খুব ভালো লাগতেছে যে 2.5 ঘন্টায় আমরা যশোরে যেতে পারতেছি। একই ট্রেন রূপসী বাংলা নামে কমলাপুর রেল স্টেশন থেকে রওনা হয় বেনাপোলের উদ্দেশ্যে। নতুন এই ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন রেলপথ উপদেষ্টা ফজলুল কবির খান। রেল খাতে সাশ্রয়ী ব্যয় নিয়ে ভাবতে হবে উল্লেখ করে তিনি বলেন, তা না হলে রেলের যা প্রত্যাশা তা পূরণ হবে না। অপরিকল্পিত ব্যয় রেলের সব সমস্যার মূল বলেও জানান রেল উপদেষ্টা। আমরা যত্রতত্র স্টেশন স্থাপন করেছি, যত্রতত্র কি বলে রেল লাইনের বিস্তার করা হয়েছে, কিন্তু লোকোমোটিভ আছে কিনা, ক্যারেজ আছে মানে কোচ আছে কিনা, এগুলোর জনবল আছে কিনা, এগুলোর ব্যবস্থা না করে এগুলো করা হয়েছে। চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়নে সব সময় সহযোগিতা অব্যাহত রাখবে চীন। China is committed to continue its utmost support for Bangladesh development and deepening cooperation in structural projects, including railways. We are ready to actively consider all project proposals officially submitted by the Bangladesh government. কম সময়ে দূরের পথে স্বস্তির যাত্রায় উচ্ছ্বসিত সাধারণ যাত্রীরা। রূপসী বাংলা এক্সপ্রেস ভাঙ্গা, নড়াইল, যশোর স্টেশন হয়ে বেনাপোল যাওয়া আসা করবে। পদ্মা সেতুর উপর দিয়ে যে 3 ঘন্টায় ঢাকা থেকে খুলনা যাওয়াটা, এটা একটা অবিস্মরণীয় একটা ঘটনা। কোনো ছুটি পেলে বা কোনো বন্ধ পেলে দেখা যাচ্ছে আমরা কোনো রিলেটিভের বাসায় আমাদের যাওয়া লাগছে না ঢাকার মধ্যে, আমরা ওই 2 ঘন্টার মধ্যে বাড়িতেই চলে যেতে পারছি। ঢাকা থেকে যশোর অলমোস্ট 3 ঘন্টায় যাওয়া যাবে, এটা একটা স্বপ্নের ব্যাপার আর কি। ট্রেন দুটির সাপ্তাহিক বন্ধের দিন সোমবার এবং আসন সংখ্যা 768টি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। পতিত আওয়ামী লীগের দোসররা সাতপন্থীদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন তাবলিগ জামাতের জুবায়েরপন্থী মুরব্বীরা। আজ রাজধানীর কাকরাইল মসজিদে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা এমন অভিযোগ করেন। সম্প্রতি টঙ্গীর ইজতেমা ময়দানে হামলা এবং নিহতের ঘটনার সাথে জড়িতদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার সহ সরকারের প্রতি 3 দফা দাবি তুলে ধরেন জুবায়েরপন্থীরা। একই সাথে আগামী বৃহস্পতিবার সকাল 9টা থেকে অনির্দিষ্টকালের জন্য কাকরাইল মসজিদ এবং এর আশপাশের এলাকায় অবস্থান কর্মসূচিরও ঘোষণা দেন তারা। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু প্রায় 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন। একই সাথে ঢাকা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফও 7 বছর পর কারাগার থেকে মুক্তি পান। বেলা 11টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে গেল 1 ডিসেম্বর এই রায় দেওয়া হয়। সকালে আব্দুস সালাম পিন্টু এবং আরিফ কমিশনারের জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে পৌঁছলে তা যাচাই বাছাই শেষে তাদের মুক্তি দেওয়া হয়। 2008 সালের জানুয়ারিতে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন তিনি। ওই মামলায় পিন্টু ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
কুমিল্লার ১৪ গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় আওয়ামী লীগকে লাঞ্ছিত করার ঘটনায় ২ কর্মীকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি করা হয়। বহিষ্কার হওয়া কর্মীরা হলেন আবুল হাশেম এবং ওহিদুর রহমান। জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান এবং জেলা সেক্রেটারি ডক্টর সরওয়ার উদ্দিন সিদ্দিকী যৌথ বিবৃতিতে বলেন, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ১৪ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনা দুঃখজনক এবং নিন্দনীয়। এদিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ওরফে কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার প্রতিবাদে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। সমবায় ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, উত্তরবঙ্গ বৈষম্যের শিকার হয়ে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছিল। সেসব বিভাগ এবং জেলার উন্নয়ন ত্বরান্বিত করা হবে। তিনি বলেন, এই সরকার যে সমস্ত সেক্টরে সংস্কার কাজে হাত দিয়েছে তা সকলের সহযোগিতা কামনা করেন। সকালে দিনাজপুরের কাহারোল উপজেলা অডিটোরিয়ামে শীতবস্ত্র বিতরণ এবং মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না, তাদের মূল্যায়ন করা হবে। সরকারি সকল দপ্তর, সকল সংস্থায় যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, বাংলাদেশকে নতুনভাবে গড়তে হলে সব কিছুকে আবার পুনর্গঠন করতে হবে। সংস্কারের যেই এজেন্ডা সরকার নিয়েছে তাতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা, মতামত এবং সমর্থন প্রত্যাশা করি। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আহরণের অন্যতম উৎস ছিল সমুদ্রগামী জাহাজ রপ্তানি। এ খাতে বিগত স্বৈরাচারী সরকারের অবহেলা সহ নানা কারণে ভারী শিল্প খাতটি স্থবির হয়ে পড়ে। জাহাজ নির্মাতারা বলছেন, এখন সময় এসেছে ঘুরে দাঁড়াবার। দেশের জাহাজ নির্মাণ শিল্প নিয়ে চট্টগ্রামের শামসুল হক হায়দরির পাঠানো 2 পর্বের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের রয়েছে অপার সম্ভাবনা, যার ফলে 2003 সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে সমুদ্রগামী জাহাজ রপ্তানির সূচনা হয়। পরবর্তীতে করোনা মহামারীর প্রভাবে বিশ্বব্যাপী আর্থিক মন্দায় ধস নামে এই শিল্পে। ইতোমধ্যে বিশ্ববাজারে জাহাজের চাহিদা আবারও বেড়েছে, পাশাপাশি বিস্তৃত হয়েছে দেশের সমুদ্রসীমা। এসব বিবেচনায় জাহাজ নির্মাণ শিল্পে মনোযোগের তাগিদ এই বিশেষজ্ঞের। সিজ দ্য ফিউচার ফর বাংলাদেশ টু এর কিভাবে আমরা কত নানামুখী ব্যবহার নিশ্চিত করতে পারি, তার ভিতরে অন্যতম নিঃসন্দেহে যে জাহাজ নির্মাণ শিল্প, এবং এই শিল্পের মাধ্যমে এদেশ অবশ্যই চেষ্টা করলে আমরা 2-1 দশকের মধ্যে যথেষ্ট অন্তত প্রথম সারিতে পৌঁছাতে পারব। বাংলাদেশে নির্মিত জাহাজ বিশ্বমানের বলে দাবি নির্মাতাদের, আবার বিদেশের তুলনায় নির্মাণ ব্যয়ও কম। এসব কারণে বিদেশি ক্রেতারা এখন বাংলাদেশের প্রতি ঝুঁকছে বলে জানান সংশ্লিষ্টরা। আমরা যে জাহাজগুলো এখানে বানিয়ে বিদেশে এক্সপোর্ট করছি, একই ধরনের জাহাজ আমাদের বিভিন্ন সংস্থাগুলো আবার বাইরে থেকে কিনে আনে, এবং অ্যাটলিস্ট হাফ, আমরা অর্ধেক দামে এটা করে দিতে পারি। কোয়ালিটি ওয়াইজ আমি গ্যারান্টি দিতে পারবো, আমরা অন্য কোনো বিদেশি যে জাহাজগুলো আছে তার থেকে কোয়ালিটি আমার কোনোভাবেই খারাপ হবে না। ওয়ার্ল্ডের ইউরোপ কান্ট্রির অনেক দেশে এখানে জাহাজ বানিয়ে নিয়ে গেছে, বাইরে কন্ট্রাক্ট আসতেছে, ইন্ডিয়াম এখানে প্রায় 4-5টা দেশের কাজ চলতেছে। সো আই হোপ আমরা আবার এই শিল্পকে সামনের দিকে নিয়ে যেতে পারবো। বাংলাদেশের জাহাজ রপ্তানির ক্ষেত্রে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ অর্থনীতিতে উল্লেখযোগ্য সুফল বয়ে আনবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। দেশের বাজারে সোনার দাম কমেছে। এ দফায় ভরিতে সর্বোচ্চ 1248 টাকা দাম কমেছে। ফলে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম দাঁড়াবে 1,39,338 টাকা। নতুন দাম আজ মঙ্গলবার থেকে কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর তথ্য জানায়। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে খাঁটি সোনার দাম কমেছে, তাই সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। এর আগে 18 ডিসেম্বর সোনার দাম ভরিতে সর্বোচ্চ 2088 টাকা বাড়ানো হয়েছিল।
নতুন দর অনুযায়ী মঙ্গলবার থেকে হলমার্ক করা প্রতি ভরি 22 ক্যারেট সোনা 1,39,338 টাকায় বিক্রি হবে। এছাড়া প্রতি ভরি 21 ক্যারেট সোনা 1,33,005 টাকায় এবং 18 ক্যারেট 1,14,004 টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনার দাম পড়বে 93,604 টাকা। 18 থেকে 19 ফেব্রুয়ারি 13তম আন্তর্জাতিক পোল্ট্রি সেমিনার এবং 20 থেকে 22 ফেব্রুয়ারি 13তম আন্তর্জাতিক পোল্ট্রি শো অনুষ্ঠিত হবে। আজ রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় এই ঘোষণা দেয় ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ। মত বিনিময় সভায় পোল্ট্রি খাতের উদ্যোক্তারা বিশ্বব্যাপী খাদ্যপণ্যের মূল্যস্ফীতির কথা উল্লেখ করে মানুষের খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার নানামুখী চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। এই খাতকে টেকসই করতে পোল্ট্রি বাজারকে স্থিতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেন। সাশ্রয়ী মূল্যে ডিম এবং মাংসের দাম নিম্ন ও মধ্যবিত্ত আয়ের ক্রয় ক্ষমতার মধ্যে রাখাটা জরুরি উল্লেখ করে সাংবাদিকরা এজন্য সরকার ও এই খাতের উদ্যোক্তাদের একযোগে করণীয় নির্ধারণ করার আহ্বান জানান। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।